রাত ঠিক ৭টা। ফাঁকা ক্লাসরুমে ৪ জন ছাত্র অপেক্ষা করছে তাদের শিক্ষক আসবে বলে। কিন্তু তারা জানেই না যে মানুষটার জন্য অপেক্ষা করছে তিনি তো কয়েক ঘন্টা আগেই মারা গেছেন। এরপরে শোনা গেল লাঠির ঠক ঠক শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে এক ছায়া। আর ভাসমান পা দেখে তারা বুঝলো আজকের ক্লাস জীবিতদের জন্য নয়। এরকমই একটা ভয়ঙ্কর গল্প নিয়ে চলে এসেছি আজকে। নাম ডোজেন গাইব। সন্ধ্যার পরে নরম আলো। বাড়ির সামনে কয়েকজন বাচ্চা ঝাড়বাতি জ্বালিয়ে খেলছে, কিন্তু নিশা তখনও পড়ার টেবিলে বসে। শুধু পড়াশোনা নয়, জেলাভিত্তিক প্রতিযোগিতায় সে দারুণ গায়িকা হিসেবেও পরিচিত। মনটা চায় বন্ধুদের সাথে বাইরে দৌড়াতে খেলতে, কিন্তু তার বাবার কঠোর নিয়ম পড়াশোনা শেষ না হলে রাতের খাবার পর্যন্ত বন্ধ। নিশা বাবার কথা কখনোই অমান্য করে না, তবুও ছোটবেলার স্বাভাবিক আনন্দগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার জীবনে। তার মনের অবস্থা বোঝার মতো কেউ নেই। মা মারা গেছেন অ্যাক্সিডেন্টে, আছে শুধু ঠাকুমা আর তার রাগী বাবা। বাবাকে খুশি রাখার একমাত্র উপায় পোড়া। ধমক দিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলে নিশা নিঃশব্দে কেঁদে ফেলে। ১ ঘন্টা পর বাবা ফিরে এসে দেখে নিশা টেবিলে নেই। খুঁজতে শুরু করতে হঠাৎ কানে আসে ভয়ঙ্কর এক চিৎকার। নিশা ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দিয়েছে। সিন বদলে যায়। সময় এখন ২০১৬। সকালের অ্যালার্মে ঘুম ভেঙে অ্যামেলিয়া দৌড়াদৌড়ি করে ইউনিভার্সিটিতে পৌঁছালো। আজ তাদের লাস্ট সেমিস্টারের রেজাল্ট লিস্ট দেখেই বুকটা শক্ত হয়ে গেল। অ্যামেলিয়া, মায়া, ফাতে আর এমি, এই ৪ জনই ফেল করেছে। সবচেয়ে বড় সমস্যা হলো ওরা যেই সাবজেক্টে ফেল করেছে সেটা সাইকোলজি, আর এই সাবজেক্টে হেড টিচার জনাব বাগতি, অর্থাৎ নিশার বাবা। ইউনিভার্সিটির প্রায় সবাই বাগতি স্যারকে ভয় পায়। তার চোখের সামনে দাঁড়ানো মানে অর্ধেক বুক কাঁপা। আজ ক্লাসে তাকে কিভাবে ফেস করবে এটাই বড় দুশ্চিন্তা। ৪ জন করিডোরে দাঁড়িয়ে আলোচনা করছিল। তখনই বাগতি স্যার ঠান্ডা গলায় বলেন, ১৫ মিনিটের মধ্যে সবাই আমার অফিসে দেখা করবে। অফিসে ঢুকতেই স্যারের গম্ভীর মুখ দেখে মনে হচ্ছিল ওরা বড় কোনো অপরাধ করে ফেলেছে। বাগতি স্যার জানালেন তিনি ২০ বছর ধরে পড়াচ্ছেন, তার ক্লাসে আজ পর্যন্ত কেউ ফেল করেনি, তাই এবারের ফলাফল তাকে অসম্মান করেছে। শাস্তি হিসেবে আদেশ দিলেন আগামী শর্ট সেমিস্টার পর্যন্ত প্রতিদিন ছুটির পর ঠিক সন্ধ্যে ৫টা ৩০ মিনিটে তাদের স্পেশাল ক্লাসে থাকতে হবে। আমেলিয়া সাহস করে বলল, স্যার, ৫:৩০ একটু দেরি হয়ে যায়। বাগতি তাকিয়ে ঠান্ডা গলায় উত্তর দিলেন, তাহলে ঠিক আছে, ক্লাস হবে সন্ধ্যে ৭টায়। ওই মুহূর্তে কেউ আর মুখ খোলার সাহস পেল না। অফিস থেকে বের হওয়ার সময় টেবিল থেকে একটা ছোট্ট পুতুল পড়ে যায়। অ্যামেলিয়া সেটা তুলে স্যারের হাতে দিলে তিনি বলেন, এটা ছিল নিশার সবচেয়ে প্রিয় খেলনা, তাই তিনি সবসময় এটা কাছে রাখেন। অ্যামেলিয়ার মা সেলাইয়ের কাজ করেন, শরীরও ভালো না, তাই সন্ধ্যের ক্লাসে যাওয়া অ্যামেলিয়ার পক্ষেও কষ্টকর। কিন্তু মা চান মেয়েটা যেন তার বাবার মতো একদিন বড় কিছু হয়ে ওঠে। অন্যদিকে মায়ের অবস্থাও ভালো নয়। চাপ সামলাতে সে গোপনে ঔষধ খায়, যা তার শরীরে প্রতিনিয়ত মারাত্মক প্রভাব ফেলছে। এরপর সিন বদলে যায়। সন্ধ্যে ৭টা। ৪ জন এসে পৌঁছালো স্পেশাল ক্লাসে, কিন্তু বাগতি স্যার তখনও আসেননি। আলাপে মায়া আবারও নিশার মৃত্যুর কথা তুলল। ওরা হাসি ঠাট্টা করতে করতে ১ ঘন্টা কেটে গেল, তবুও স্যারের দেখা নেই। বিরক্ত হয়ে এমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মেঝেতে লাঠি ঠোকাঠুকি শব্দ ভেসে এলো। স্যার এসে গেছে। সবাই ভয়ে বই খাতা নিয়ে বসে পড়ল। কিন্তু আজ স্যারকে কিছুটা অদ্ভুত লাগছিল। কেমন নিষ্পলক চোখ, কাঠের পুতুলের মতো স্থির মুখ। বোর্ডে চক নিয়ে লিখতে গিয়ে তিনি শুধু একটা লম্বা লাইন টেনে বারবার ঘষে যাচ্ছিলেন। আচানক মায়ের ফোনে ভাইব্রেট করলো। গ্রুপে নোটিফিকেশন এসেছে। মেসেজ, মিস্টার বাগতি আজ বিকেল ৫টা ৩৭-এ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এটা দেখে মায়া ধীরে ধীরে ভয়ে সবাইকে ফোন চেক করতে বলল। ৪ জনের মুখ সাদা হয়ে গেল। যদি স্যার সত্যিই মারা যান, তাহলে এখন ক্লাস নিচ্ছে কে? মায়া মেকআপ কিট থেকে ছোট আয়না বের করে স্যারের পায়ের নিচে ধরলো, আর সাথে সাথে দেখতে পেল স্যারের ২ পা মাটিতে স্পর্শ করছে না। আর এর সাথেই লাইট হঠাৎ নিভে যেতেই মায়া আরেকটা জিনিস দেখলো, বাগতির মুখ বিকৃত, থিতলে যাওয়া, যেন পচে গেছে। ৪ জন ব্যাগ ছুঁড়ে পালাতে যাবে, ঠিক তখনই বাগতির কর্কশ গলা শুনতে পেল। কোথায় যাচ্ছ তোমরা? ক্লাস এখনো শেষ হয়নি, ফিরে এসো। ফাতে পেছন ফিরে দেখে বাগতি হাওয়ায় ভাসছে। ৪ জন দৌড়ে গেটম্যানের কাছে গিয়ে বললেও সে বিশ্বাস করলো না। বলল তার দেরি হয়ে গেছে, স্যারের বাড়িতে যেতে হবে। তাদের জোরাজুরিতে সে সবাইকে নিয়ে স্যারের বাড়িতে পৌঁছায়। সেখানে জানতে পারে আজ রুটিন চেকআপ শেষে বাড়ি ফেরার পথে বাগতির দুর্ঘটনা ঘটে। মুখটা এতটাই থেতলে গেছে যে চেনাই যায় না। ঠান্ডা বাতাসে কাপড়টা সরে যেতেই ৪ জনের বুক কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর মুখই তো তারা কিছুক্ষণ আগে ক্লাসে দেখেছে। কিন্তু ঘটনা কি সত্যিই বিশ্বাসযোগ্য? যদিও এগুলো কথা আজকাল কেউই বিশ্বাস করে না। পরের দিন ক্যাম্পাস জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল খবর। গতকাল সন্ধ্যায় নাকি ওই ৪ জন মারা যাওয়া বাগদি স্যারকে ক্লাস নিতে দেখেছে। এই গুজব থামাতে অফিসে ডেকে পাঠালেন মিসেস গীতা। এখন থেকে তিনি নিজে বাগদি স্যারের ক্লাসটা নেবেন।
গীতা সবাইকে সতর্ক করলেন তিনি কোনো ভুয়া বা অতিরঞ্জিত কথা বরদাস্ত করবেন না। অনেকেই বাক্তিকে তার মেয়ের মৃত্যুর জন্য দোষী মনে করত, তাই হয়তো ছাত্রদের মাথায় বিভ্রম তৈরি হয়েছে। কিন্তু সেই রাতেই গীতার সাথে এমন এক ঘটনা ঘটে যা তার সব বিশ্বাস কাঁপিয়ে দেয়। বাড়িতে একা থাকা অবস্থায় তিনি বাক্তির উপস্থিতি অনুভব করেন। চারজন ছাত্রকে নেওয়ার কারণে বাক্তি ক্ষিপ্ত, এটা তিনি স্পষ্ট টের পান। দেখতে পেলেন টেবিলের ওপর বাক্তির পচা দেহ, বাদামি রঙের পোকা তার পুরো শরীর বেয়ে বেয়ে হাঁটছে। গীতা যখন আতঙ্কে ঘর থেকে পালাতেই যাচ্ছিলেন, তখনই হঠাৎ বুকশেলফ তার উপর ভেঙে পড়ে। সেখানে অজ্ঞান হয়ে তার জীবন বেঁচে গেলেও তিনি কোমায় চলে যান। এদিকে বাকি স্টুডেন্টরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যাই হোক বাগতি স্যারের পরিবারের খোঁজ খবর নিতে হবে। কিন্তু আশ্চর্য বিষয়, ওনার কোনো আত্মীয় স্বজন সম্পর্কে কারোরই জানা নেই। এই সময় মায়ের আচরণও আরো অদ্ভুত হতে থাকে। সে যেন সর্বক্ষণ বাক্তির উপস্থিতি অনুভব করছে। কখনো মনে হচ্ছে বাক্তি তাকেই দেখছে, কখনো মনে হচ্ছে তিনি তার পেছনেই হাঁটছেন। একদিন তো করিডোরে বাগতি স্যারকে পিছু নিতে দেখেই ভয়ে সিঁড়ি থেকে পড়ে যায় মায়া। বন্ধুরা ছুটে এসে তাকে সামলায়। একদিকে গীতা কমায়, অন্যদিকে সেমিস্টার কিভাবে সামলাবে চারজনের মাথায় দুশ্চিন্তা চেপে বসেছে। স্যারের আত্মা নিয়ে কথা বললে কেউই বিশ্বাস করবে না, এটা তারা জানে। কিন্তু সত্যটা হলো আত্মা যদি অসমাপ্ত কষ্ট বা অনুতাপ নিয়ে মারা যায় তবে পরলোকে যেতেও পারে না। এমি প্রস্তাব দিল এই বিষয়ে মিস্টার শেরিফের সাথে কথা বলা উচিত। পরের দিন শেরিফের সাথে দেখা করে তারা সব জানালেন। তিনি বললেন এটা যাতে বিশ্ববিদ্যালয়ে না ছড়ায়, তাই তারা ব্যক্তিগতভাবে প্রেয়ার করবে। শেরিফ আরো জোর দিল ভূত প্রেত আত্মা এসবের উৎপত্তি অনেক সময় মানুষের মস্তিষ্ক থেকেই আসে। কিন্তু মায়ের তো মানসিক অবস্থা ভেঙে পড়েছে, তার ঔষধের ডোজ বাড়তেই থাকে। বাড়তি লাঠির টুকাটুকি শব্দ যেন সারাক্ষণ তার কানে বাজছে। রাতে করিডোর দিয়ে যেতেই আবার সেই পরিচিত ভয়ঙ্কর আওয়াজ। পরের দিন শেরিফ কয়েকজন স্টুডেন্টকে নিয়ে বাক্তির ক্লাসরুমে প্রেয়ার করতে বসেন, কিন্তু তার মাঝেই লাইট বারবার নিভে জ্বলে উঠতে থাকে। ফাঁকা ক্যাম্পাসে ঠান্ডা বাতাসের ঝাপটা পুরো পরিবেশটাকে ভারী করে তুলছিল। মায়া অনুভব করলো বাগতি স্যার ওদের মধ্যেই কোথাও আছেন। কোনটা বাস্তব আর কোনটা বিভ্রম এর মধ্যে পার্থক্য করতে পারছিল না সে। ঠিক তখনই স্পিকারে শোনা গেল বাগতির কর্কশ কণ্ঠ। এক এক করে তাদের চারজনের নাম ধরে ডাকছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ডাক শুধু তারাই শুনছে, অন্য কেউ নয়। কণ্ঠটা এমন পৈশাচিক, শুনলেই শরীর অবশ হয়ে যায়। পরের দিন অ্যামেলিয়া মাকে জিজ্ঞেস করলো মা তুমি কি আত্মার অস্তিত্ব মানো? কিছুক্ষণ চুপ থেকে মা বললেন যে আত্মা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় সে ইহজগৎ ছাড়তে পারে না। এই কথাটা অ্যামেলিয়ার মাথায় বারবার বাজতে লাগলো। রাতে বসে সে বাগতি এবং নিশার মৃত্যু নিয়ে গবেষণা শুরু করে। বাগতি কি তার মেয়ের জন্যই এখানে থেকে গেছে? অ্যামেলিয়ার মনে পড়ছে একদিন তার ব্যাগে থাকা পুতুলে স্টিকার দেখে স্যার নিশার কথা বলছিলেন। বহু স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে। স্যার কি তবে মেয়ের মৃত্যুর বোঝা নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছেন? প্রতিবেশীরাও বলল নিশার মৃত্যুর পর ব্যক্তি স্যার পুরোপুরি বদলে গিয়েছিল। তাদের জীবন মানে ছিল শুধু পোড়ানো আর বাড়ি। সেই রাতে ফাতে কমিক পড়ছিল। এমি হঠাৎ ওর রুমে ঢুকলো, কিন্তু মুখে একটা কথাও বলল না, শুধু দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ লাইট চলে গেল। ফাতে বিরক্ত হয়ে করিডোরে বেরোতে চাইলে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পেছনে ফিরে দেখে এমি নেই। কোথায় গেল সে? বাইরের বিদ্যুতের ঝলকানিতে ফাতে দেখতে পেল জানালার ওপাশে দাঁড়িয়ে এক লম্বা ছায়াকৃতি। ধীরে ধীরে সেটা মানুষের আকৃতি নিচ্ছে, আর তারপর জানালা ভেঙে ওর দিকে এগিয়ে আসছে। এদিকে এমির নিজের রুমে মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। একটা অদৃশ্য হাত যেন হাওয়ায় সেটা নিভিয়ে দিল। মেঝেতে লাঠি ঠোকার শব্দ আবার শোনা গেল। ভয়ে এমি দরজা খুলতে চাইলে দেখলো কেউ বাইরে থেকে দরজাটা আটকে দিয়েছে। টেবিল আর রেক থেকে হঠাৎ বইগুলো উড়ে এসে তার দিকে ছুটলো। এমি বিছানার নিচে থেকে ফোনটা নিয়ে দৌড়াতে যাবেই তখনই অনুভব করলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখতেই বাগতি স্যার। এমির চিৎকার করে উঠতে ফাঁদে এসে তাকে টেনে বের করে দৌড় দেয়। এদিকে মায়া নিজের রুম থেকে পালিয়ে করিডোরে ধরে দৌড়াচ্ছিল। তার পেছনে পেছনে লাইটগুলো একে একে নিভে যাচ্ছিল। অবশেষে সম্বিত ফিরে দেখলো সে সব থেকে ওপরে ফ্লোরে দাঁড়িয়ে আছে, আর ঠিক বাঁ দিকের করিডোর দিয়ে বাগতি লাঠির শব্দ এগিয়ে আসছে। ভয়ে মায়া পা হড়কে নিচে পড়ে যায়। তোলায় থাকা ধারালো লোহার রডগুলো তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এদিকে অ্যামেলিয়া বাগতি স্যারের বাড়িতে লুকিয়ে ঢুকে একটা ছবি নামানোর সময় ফোনে কল আসে, মায়া মারা গেছে। গ্রুপে সবচেয়ে প্রাণবন্ত মেয়েটা এত ভয়ানক পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। মায়ের রুমে পাওয়া ঔষধগুলো যেন নিঃশব্দে বলে দিচ্ছিল মানুষ চিনতে না পারলে কি অন্ধকারে ডুবে যেতে পারে। টেবিলের উপর মায়ের ডায়েরিতে আঁকা ছিল বাগতির লাঠির ছবি। মানে মায়া যা দেখছিল অনুভব করছিল সবই সত্যি। এখন কি তবে তাদের পালা? সেই রাতে তিনজন পৌঁছায় বাগতির বাড়িতে কোনো ক্লু পাওয়ার আশায়। খুঁজতে খুঁজতে তারা পায় নিশার পুরনো ডায়েরি। ডায়েরিতে ছিল বাবা মেয়ের রাগ, ভালোবাসা, ভাঙা আবেগ সবকিছু।
আর পাশে ছিল বাক্তির নিজের লেখা কয়েকটা নোট। এদিকে বারান্দায় গিয়ে অ্যামি দেখে অ্যামেলিয়া দাঁড়িয়ে, কিন্তু তার মুখে অদ্ভুত রহস্যময় হাসি। হঠাৎ অ্যামির সামনে বিশাল আকৃতির বাক্তির আত্মা এসে দাঁড়ায়। তিনজন প্রাণ নিয়ে বেরিয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই রিভিন এসে তাদের সামনে দাঁড়ায়। ক্যাম্পাসে তাদের কথা শুনে সে এখানে পিছু নিয়েছে। রিভিন শেষমেশ সবাইকে শান্ত করে বলল, এখানে আসলে কোনো অতিপ্রাকৃত ব্যাপার নেই, সবটাই মানসিক ভুল বোঝাবুঝি। কারণ মিসেস গীতা স্বামীর মৃত্যুর পর থেকে মানসিকভাবে খুব অস্থিতিশীল ছিলেন। যেদিন ঘটনাটা ঘটে পরে খোঁজ নিয়ে জানা যায় কয়েকদিন আগেই তার প্রেসক্রাইব করা ওষুধ শেষ হয়ে গেছিল। আর বাগতি স্যারের মৃত্যু তার মানসিক অবস্থাকে আবার ট্রিগার করে পুরো ঘটনাকে ভয়ঙ্কর করে তোলে। মায়ের ক্ষেত্রেও একই অবস্থা। নিজের পারিবারিক চাপে সে অনেকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিল। তাই এসব ঘটনার মধ্যে কাকতালীয় মিলগুলো অনেকটাই অস্বাভাবিক মনে হচ্ছিল। এই ব্যাখ্যা শুনে ফাতে ও রিভিনের মধ্যে তর্ক বেঁধে যায়। আর সেই রাতেই ক্যাম্পাসের ফাতের সাথেও কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এদিকে এমি স্পষ্ট দেখলো করিডোরের ভেতর দিয়ে বাগদি স্যারের লাঠিটা নিজে নিজেই তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই লাঠি যেন তাকে টেনে নিচ্ছে। কিন্তু ঠিক পরেই সে বুঝে যায় সবটাই তার এক হ্যালুসিনেশন। অন্যদিকে অ্যামেলিয়া যখন নামাজ পড়ছিল, ওর মনে হলো নিশার পুতুলটা যেন নিজের জায়গা থেকে নড়ছে। হঠাৎ বাগানের দিকে চোখ পড়তে সে যেন দেখলো বাগদি স্যারের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য ওকেও ভয় পাইয়ে দেয়। পরদিন সবাই মিলে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে অ্যামেলিয়া বলল, সোমবার বাগদি স্যার তাদের ক্লাসে 2 ঘন্টা থাকার কথা বলেছিলেন। হয়তো সেই সময়টা সত্যি ক্লাসরুমে কাটালে স্যার তাদের পেছনে তাড়া করা বন্ধ করে দিতেন। তাই ঠিক হলো সন্ধ্যা 7টায় তিনজন আবার ক্লাসরুমে গিয়ে বসবে। এরপর ঠিক সময়ে তারা ক্লাসে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখলো একটা ছায়া ঘোরাফেরা করছে। টেবিলের ওপরে চকটা নিজে থেকে বোর্ডে লিখতে শুরু করলো। সবাই হা হয়ে গেল। তারপর ঠান্ডা ভারী এক গলা বাগদি স্যার একে একে সবার নাম ধরে ডাকছেন। হঠাৎ ফাতে সেই বিকৃত মুখটা স্পষ্ট দেখে আর থাকতে না পেরে দৌড়ে ক্লাসরুমের বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই অ্যামেলিয়ার ফোনে একটা মেসেজ। বাগদি স্যারের পরিবার বলতে তখন শুধু একজন জীবিত, তার মা নূরজাহান। এত কিছুর মধ্যে এখনই ক্লাস থেকে বের হওয়া ঠিক হবে কিনা ভেবে দ্বিধা হচ্ছিল, কিন্তু আর উপায় ছিল না। এমি আর অ্যামেলিয়া দ্রুত নূরজাহানের বাসায় পৌঁছালে জিজ্ঞাসাবাদে আসল সত্যটা বেরিয়ে আসে। নিশা তার বাবাকে সত্যি ভয় পেত, এটা ঠিক, কিন্তু বাগদি স্যারের জন্য নিশা মারা গেছে এটা সম্পূর্ণ ভুল। সেদিন রাতে বাগদি স্যার তাকে পোড়াতে বসিয়েছিলেন। হঠাৎ বাসার বিদ্যুৎ চলে যায়, তখন নূরজাহান চুপি চুপি ব্যালকনিতে এসে নিশাকে বিস্কিট দেয়। কারণ স্যার মানে তার বাবা বলেছিলেন পোড়া শেষ না হলে কোনো খাবার নয়। নিশা ব্যালকনিতেই দাঁড়িয়ে লুকিয়ে বিস্কিট খাচ্ছিল, কিন্তু কেউ জানতো না তার মৃগী রোগ ছিল। বিস্কিট খাওয়ার সময় সে হঠাৎ খিঁচুনিতে পড়ে যায় আর নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু। এই ঘটনায় বাগদি স্যারের পৃথিবী ভেঙে যায়। তিনি নিজেকে নিশার মৃত্যুর জন্য দোষী ভাবতে থাকেন। কারো সামনে মুখ খুলতে চান না। লোকজন তাকেই খুনি ভেবে নেয়, আর স্যার তাই মেনে নেন, যেন এটাই তার শাস্তি। এদিকে ফাতে ক্যাম্পাসের বাগদির আতঙ্কে পাগল প্রায়। সে দেখে স্যার ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে তাড়া করছে। কিছুক্ষণ পর মনে হলো বাগদির শরীর যেন অস্বাভাবিকভাবে বিশাল আকার নিচ্ছে। ঠিক তখনই অ্যামেলিয়া আর এমি বিশ্ববিদ্যালয়ে এসে ফাতেকে ক্লাসরুমে এক কোণায় আতঙ্কিত অবস্থায় পায়। তিনজনই একটা জিনিস বুঝতে পারে না, বাগদির আত্মা আসলে কি চায়। মেয়ের মৃত্যুর পর নিজের পুরো জীবনটা তিনি পোড়াতে উৎসর্গ করেছিলেন, কিন্তু তারা দুবার ক্লাস থেকে পালিয়ে এসে সেই নিয়ম ভেঙে ফেলেছিল। ফাতের আগে চেঁচিয়ে বলে উঠল বাগদি স্যার এমিকে লাঠি দিয়ে মারছেন, কিন্তু বাস্তবে এমি দেখলো এমি নিজেই নিজের শরীরে আঘাত করছে। এক অদ্ভুত হ্যালুসিনেশন তাদের সবাইকে ভেতর থেকে গ্রাস করছে। শেষে অ্যামেলিয়াকে ছুঁড়ে ফেলে দেয় সেই ভয়ঙ্কর শক্তি। সে আহত হলেও নিজেকে ঠিক রাখে। ঠিক তখন করিডোরে দূর থেকে বাগদি স্যারের আত্মা এগিয়ে আসতে দেখা যায়। অ্যামেলিয়ার কাছে থাকা নেশার পুতুলটা তুললে তার দিকে ধরে বলে, স্যার আমাদের ফেল হওয়া আপনার দোষ নয়, আমরাই দায়ী। আপনি শুধু ভালো শিক্ষকই নন, নেশার জন্য ছিলেন একজন ভালো বাবা। পরিস্থিতি আপনাকে একজন খারাপ শিক্ষক বানিয়েছে, কিন্তু আপনি নন। পুতুলটা দেখতেই বাগদির আত্মা থমকে যায়। এতদিনের অপমান আর মেয়ের খুনি, খারাপ বাবা, খারাপ শিক্ষক এর পদক তাকে অন্তরে জ্বালিয়ে রেখেছিল। কিন্তু আজ কথা বদলে গেল। অ্যামেলিয়া এখন সেই ভয়ঙ্কর রূপটাকে নয়, বরং আগে সেই তাদের প্রিয় বাগদি স্যারকে দেখতে পায়। ঠিক তখনই শোনা যায় নিশার মিষ্টি কণ্ঠ, বাবা আমি এসেছি। বাগদি স্যার মৃদু হেসে নিশার হাত ধরে এক উজ্জ্বল আলোয় ধীরে ধীরে মিলিয়ে যান। কিন্তু আমার একটা কথা, যদি এত মোটিভেশন স্যারের প্রয়োজন ছিল তাহলে আমাকে বললেই পারতো, আমি দিয়ে দিতাম। বাচ্চারা আর ভয় পেত না। যাই হোক, এরপর অনেকগুলো সময় কেটে যায়। 3 বন্ধু গীতা ম্যাডামের তত্ত্বাবধানে তাদের শেষ সেমিস্টার শেষ করে। বাগদি স্যার তাদের শিখিয়ে গেছেন উৎসর্গ, দায়িত্ববোধ আর ভালোবাসা কাকে বলে। মৃত্যুর পরেও তার কাজের প্রতি ডেডিকেশন তার আত্মাকে এই পৃথিবীতে আটকে রেখেছিল।
বর্তমান সময় 2024। এমি এখন সাইকোলজির লেকচারার। শ্বেতা সেই আদর্শ মেনে বাগতি স্যারের মতো পথেই হেঁটেছে। এমি আর শ্বেতার মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। বাগতি স্যার তার শিক্ষার্থীদের সবসময় একটা কথা মনে করিয়ে দিতেন, মনের ভেতরে জমে থাকা চাপ কিংবা ভয় যদি চেপে রাখা হয় তাহলে একসময় সেটা আচরণকে পাল্টে দেয়। তাই তিনি শিখাতেন, নিজের অনুভূতি না চাপা দিয়ে মনকে হালকা রাখার চেষ্টা করাটাই মানসিক সুস্থতার মূল চাবিকাঠি। যদিও মজার ব্যাপার হলো, জীবিত অবস্থায় স্যার নিজেই এসব বুঝে উঠতে পারেননি, উল্টে ভূত হয়ে সবকিছু বুঝে ফেললেন। যাই হোক, শেষ পর্যন্ত যা ঘটলো তা কারো কল্পনারও বাইরে। মৃত মানুষ সত্যি ফিরে এসেছিল তার অসমাপ্ত হিসাব শেষ করতে, আর যারা ভেবেছিল সবকিছু শেষ তাদের ভুল প্রমাণ করতে। ক্লাসরুমে এখনো ভাসে সেই রাতের পথ শব্দ। এভাবেই শেষ হলো আজকের গল্প। পরের অন্ধকার গল্পে আবার দেখা হবে। বিদায়।